হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাউন্ড জিরো ডিসকাশন। আমি শাকিব ফাহাদ। আমরা এই প্ল্যাটফর্ম থেকে নর্মালি ফিল্ম মেকিংয়ের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করব। তো আমাদের আজকের সেশনে আমাদের সাথে 6 জন ফিল্ম মেকার আছেন, যারা নর্মালি ক্যামেরার পেছনে থাকেন, কিন্তু আজকে আমরা ওনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসছি এবং ওনাদের সাথে আমরা ফিল্ম মেকিংয়ের পাশাপাশি আরও অনেক রেলেভেন্ট টপিক নিয়ে আলাপ করবো। সো আমাদের আজকে প্রথম গেস্ট হচ্ছেন ভিকি জাহেদ। উনি বাংলাদেশের প্রথম সিনেম্যাটিক ইউনিভার্স, যেটা পুনর্জন্ম, সেটারই উনি 5টা কন্টেন্ট বানিয়েছেন, যেটা একটার চেয়ে আসলে আরেকটা আরও বেশি মানুষ দেখেছে। এবং ওনার একটা নাটক আছে যেটা আমার খুবই প্রিয়, চিরকাল আজ। সো ভিকি জাহেদ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি যদি আমাদের পরবর্তী যিনি গেস্ট আছে তাকে একটু ইন্ট্রোডিউস করাই দেন। দর্শকদেরকে হ্যালো। আমার পার্সোনালি সাইকোলজিক্যাল হরর বা সাইকোলজিক্যাল থ্রিলারের জনরাটা খুব পছন্দ, বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জনরা। আমার দেখা বাংলাদেশের সাইকোলজিক্যাল হরর জনরার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হচ্ছে দেবী। তো সেই ছবির যিনি পরিচালক, আমাদের সবার প্রিয় অনম বিশ্বাস আমার পাশে আছেন। হ্যালো ভাই, এটা কেমন লাগতেছে আপনার এত সুন্দর? মানে খুব ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, আপনি যদি আপনার পরের গেস্টের সাথে আমাদের পরিচয় করেন। শঙ্খ দাশগুপ্ত আমার আসলে অনেক প্রিয় একজন মানুষ এবং একজন ফিল্ম মেকার। চরকিতে গুটি এবং হইচইতে যে বলি যে কন্টেন্টটা, আমার এই দুইটাই আমার অসম্ভব পছন্দের। থ্যাংক ইউ অনম ভাই। আমি যে ভিকির ওই কথাটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যে ওর একটা ইন্টারেস্টিং জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। সো আমার ইন্টারেস্টিং জনরা হচ্ছে ড্রামা এবং পলিটিক্যাল ড্রামা। সো আমার বাম পাশে যে বসা আছে তার লাইফটা ইজ ফুল অফ ড্রামা এবং যে সব সময় আসলে প্রতিবাদী কণ্ঠস্বর। সো আশফাক নিপুণ। সো আমাদের সবারই আসলে খুবই প্রিয় ফিল্ম মেকার এবং আমার কাছে যেটা পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগে আর কি, চ্যালেঞ্জ দ্য টাইম অ্যান্ড দ্য সিস্টেম, এইটা একটা খুবই আমার কাছে মনে হয় যে দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট হিম। সো ড্রামাটিক আশফাক নিপুণ। থ্যাংক ইউ সো মাচ শঙ্খ। আর হাই, আমি আশফাক নিপুণ। আর আমার পাশে যিনি বসে আছেন, আমি সবসময় ওনাকে বলি যে উনি হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার একজন নির্মাতা। এবং আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে টেলিভিশনে, ওটিটিতে এবং সিনেমায় 3টা ফরম্যাটেই আসলে কাজ করেছেন, একমাত্র সেটা হচ্ছে শিহাব শাহীন। বয়সে বড় দেখে একটু রেসপেক্ট করে বেশি বেশি। আমার বামে যে বসে আছে, আই এম বিগ ফ্যান অফ হিম। এই সময়ের যদি আমাকে 3 জন বাংলাদেশের ফেভারিট ডিরেক্টর বলতে বলা হয়, আমি তার নামই বলবো, সৈয়দ আহমেদ শওকী, তকদির এবং কারাগার। এই দুটো কাজ ওটিটি দুনিয়ায়, মানে এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই দর্শকের মানে কি পরিমাণ গ্রহণযোগ্যতা পেয়েছিল আপনারা সবাই জানেন। সো এবং পাশাপাশি সে আমাদের ইন্ডাস্ট্রির একজন মোস্ট এলিজিবল ব্যাচেলারও এখন। সৈয়দ আহমেদ শওকী। সে ভাই, ওই যে বাকি দুজনকে, লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অফ ক্যামেরা বলছিলাম আমি একাই। এটা আমার বাম পাশে যে আছে উনি হচ্ছে সাকিব ফাহাদ, ভালো করে পরিচয়, যিনি আমাদের কাছে ডেকেছেন। উনি নিজেও একজন ডিরেক্টর। মানে এটা খুব ভালো হয়েছে যে একটা ডিরেক্টরস রাউন্ড টেবিলে আমাদেরকে প্রশ্ন আমাদেরই একজন কলিগ করছেন। উনি একজন অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। সো আপনাদের সবার প্রতি আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের ক্যারিয়ারে সবচেয়ে বড় আর্টিস্টিক রিস্ক আপনারা কোনটা নিছেন এবং যেটার আসলে ওটার ফলাফল কি হয়েছে? মানে আর্টিস্টিক রিস্ক জায়গা থেকে আমি এমনি প্রজেক্ট ওয়াইজ তো সবসময় রিস্কের মধ্যেই কাজ করেছি। প্রোডাকশন ওয়াইজ থেকে একটা রিস্কি ইয়াতেই ছিলাম। তো এমনি ক্রিয়েটিভলি রিস্কের জায়গা থেকে যদি আমার একটা কন্টেন্ট নিয়ে আমি আমার আগস্ট 14 নিয়ে এটাই কথাই বলবো। এটা ছিল একটা মেয়ে এবং তার বাবা মা দুজনকেই মেরে ফেলে, তার উপর ডিপেন্ড করে বেস করেই সিরিজটা ছিল। তো সেইখানে কিছু মেয়েটার যখন আমরা লাইফ আমি রিসার্চ করি বা টিম রিসার্চ করে দেখলাম রিয়েল লাইফে সে যেমন ছিল তেমনই দেখার চেষ্টা করেছি এবং তার মানসিক জগৎটা সেটাই তুলে আনার চেষ্টা করেছি যতখানি পারা যায়। যেভাবে মানুষজন কিছু একটা সেগমেন্ট প্রথম 7-8 দিন
বা 10-12 দিন প্রচুর আমি পজিটিভ রেসপন্স পেয়েছি বিভিন্ন পেজ থেকে। আমার ফেলো ডিরেক্টররা সবাই খুব পজিটিভ রেসপন্স দিয়েছে, না এটা ব্রিলিয়ান্ট হয়েছে বা এরকম খুবই। একটা সেকেন্ড হঠাৎ করে কি একজন মামলা করে দিল ইয়াতে কোর্টে, মামলা করে উকিল নোটিশ পাঠালো যে এই হয়ে যাচ্ছে। তারপরে ফেসবুকে একটা সেগমেন্ট এটাকে নিয়ে জল ঘোলা শুরু করলো, এবং মন্ত্রী দুজন মন্ত্রী তখন বলছিলেন যে না, এদের ডিরেক্টর বিচার হতে হবে। এই হয়েছে তখন যারা আমার ফেলো ডিরেক্টর, আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন ওদের কাছে, এরা এসেছিল। সেটা না হলে আমি তো তখন ভাবছিলাম কোন সময় ধরে নিয়ে চলে যায়। রিস্ক বোধ যদি বলা হয় এটা, এবং আমি সমকামী বা এটা নিয়ে চাই অনেক কিছু করতে চাই। আমি তো এখন পর্যন্ত পর্দায় আমার এত রোমান্টিক কাজ করলাম, এখন পর্যন্ত আমার লিড প্রোটাগনিস্ট পর্দায় লিপলক কিছু দিতে পারি নাই। তো এটারও সাহস করি না, মাঝে মধ্যে সেন্সর আটকে দেবে। রিস্কের জায়গা সেটা হচ্ছে, আমি যখন আমার প্রথম ওয়েব সিরিজ মহানগর করছিলাম, আর্টিস্টিক রিস্কের জায়গা যদি বলি, সেটা হচ্ছে অন্য রিস্ক না, সেটা হচ্ছে যখন মহানগর, যখন আইডিয়াটাই ডেভেলপ করলাম, তখন বাংলাদেশে খুব বেশি ওয়েব সিরিজ তখন হয় নাই, আমরা শুধু বিদেশি ওয়েব সিরিজ দেখি। সো আর্টিস্টিক রিস্কের জায়গা আমার প্রথম থেকে ছিল গল্পের আইডিয়াটাই, যে আমি আসলে এক রাতের গল্প বলবো, 8টা পর্ব হবে ওটা নিয়ে। সো আমি যদি এবং একটা থানার গল্প, শুধু একটা সিঙ্গেল লোকেশন। হ্যাঁ, সো আমরা যে ধরনের ওয়েব সিরিজগুলো বাইরে দেখে আসলে এতদিন দেখে আসছি, সেগুলোর মধ্যে দেখি যে ওয়েব সিরিজ মানে অনেক বিগ লোকেশনসগুলো হয়, অনেক ইলাবোরেট করে এবং এক রাতের গল্প থাকে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমি যদি দর্শকের চোখের কথা বলি, দর্শকের চোখ ধরেন সবসময় একটা দিনের আলোর মধ্যে এক ধরনের আরাম পায়, যার জন্য আমরা দেখি কি যে গান শ্যুট হয়, যদি আমি পাশের দেশের গানগুলো দেখা যায় কি খুবই বিউটিফুল লোকেশনে শ্যুট হয়। কেন? কারণ সেটা একটা চোখকে আরাম দেয়। আর আমার গল্পটা ছিল এক রাতে। সো আদৌ প্রথম সিরিজ বানাচ্ছি, এটা যদি ওয়ার্ক না করে তাহলে আমার সিরিজেরই পথ বন্ধ। সো একটা সিঙ্গেল লোকেশনে শ্যুট করা এবং এক রাতের গল্পকে 8টা পর্ব পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, এটা কি আদৌ দর্শকরা দেখবে কিনা, এইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় আর্টিস্টিক রিস্ক অ্যাজ এ মেকার হিসেবে বা অ্যাজ এ রাইটার হিসেবে। and it paid off. হ্যাঁ, and it paid off big time, যে এরপরে মানুষজন 2 দেখতে চাইলো, বা এটা অ্যাকচুয়ালি আমি কি ভাই বলবো যে এটা আমার জন্য একটা কাইন্ড অফ সিগনেচার হয়ে গেছে, যে মহানগর একটা সিগনেচার হয়ে গেছে আমার কাজের সাথে। সো ইট পেইড অফ বিগ। সো এইটা না আমাকে এক ধরনের এই রিঅ্যাসুরেন্সটাও দিছে, সেটা হচ্ছে যে whenever you want to take an artistic risk, হ্যাঁ, তখন যদি অন্য সব নর্মগুলো ফলো নাও করা থাকে, ইট উইল পে অফ, এটা কোনো না কোনো জায়গা থেকে। সেটা আমি একদম আমার সিরিজ দিয়ে প্রথম বুঝতে পারছি। আমি লিগ্যাল হ্যাসেলসের কথা বলছি না, আমি আর্টিস্টিক রিস্কের জায়গা থেকে যেটা বললাম। আমার ক্ষেত্রে আসলে সোফার সবচেয়ে বড় রিস্ক, আমার একটা মুভি সামনে আসতেছে ওইটা, কিন্তু যেহেতু ওইটা আসলে আনরিলিজ, ওইটা নিয়ে আসলে অনেক কিছু বলা যাবে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বলির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে দ্য বিগেস্ট রিস্ক দ্যাট উই হ্যাভ টেকেন ইজ, যখন এটা ফার্স্ট আমাদেরকে ব্রিফ করা হয়েছিল, সো এটার রাইটিংয়ের সাথে তখন রবি, নাসিফ ওরা ইনভলভ ছিল। ওরা হঠাৎ করে ফোন করে বলছে যে একটা ডেল্টা ওয়েস্টার্ন বানাইতে হবে। সো ডেল্টা ওয়েস্টার্ন, এটা তো একটা একদমই আনসিন ওয়ার্ল্ড, এটা কিভাবে ক্রিয়েট করবো, সো এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে যে তার আগে একটা লম্বা সময় আমি আসলে বিজ্ঞাপনের সাথে ছিলাম, সো শর্ট ফর্মেট থেকে লং ফর্মেট পুরো জিনিসটা ডিজাইন করা, বাজেট সম্পর্কেও আসলে খুব বেশি একটা আমাদের তখন, যে এই বাজেটের মধ্যে কিভাবে আসলে কাজটা করা যায়। সো ইট ওয়াজ আ বিগ রিস্ক, মানে ফিনান্সিয়ালি তো ডেফিনেটলি উই হ্যাভ লস্ট আ লট অফ মানি, কিন্তু ওই ক্রিয়েটিং দ্যাট ওয়ার্ল্ড ওয়াজ আ বিগেস্ট রিস্ক দ্যাট উই হ্যাভ টেকেন। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে ওই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে গিয়ে আমার ফাইনালি মনে হয়েছে যে I have given less concentration on the screenplay and the story, যেহেতু ওটা আমার নিজেরও আসলে লেখা ছিল না। সো থাকে না যে ওইটাকে যে আরো শেপ আপ করার দরকার ছিল, ওইটা উই ফরগট, বিকজ মানে ওই মোর কনসেন্ট্রেশন ওয়াজ ইনটু ক্রিয়েটিং দ্য ওয়ার্ল্ড, ক্রিয়েটিং দ্য ক্যারেক্টারাইজেশন ইন দ্যাট ওয়ার্ল্ড, ওইটা আর কি। সো ওইটা দ্য বিগেস্ট রিস্ক দ্যাট আই হ্যাভ টেকেন সো ফার। নাইস। অনুপ ভাই? বেবি যখন আমরা পোস্ট করতেছি, কিছুটা পোস্ট আসলে আমরা কলকাতাতে করছিলাম, তো ওই সময় পারি ওইখানে রিলিজ হয়েছিল। হ্যাঁ, তো আমি পারি দেখতে গেলাম এবং আমি দেখলাম যে এত সুন্দর আর কি, মানে সিনেমাটোগ্রাফি, স্টোরি টেলিং। এবং পরের দিন আমি নিউজ পেপারে দেখতেছিলাম যে ওটা লুকওয়ার্ম আর কি রেসপন্স, মানে যথেষ্ট, মানে ইট ওয়াজ নট আ হিট আর কি। তো ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে সেটা হচ্ছে যে এইটাই যদি হিট না হয়, আমরা ডেফিনেটলি আমরা আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি বা ই করতেছি, কিন্তু ডেফিনেটলি আমাদের বাজেট মিলাইটলে তো আমাদের
আমরা তো আমাদের মনের মতন করে যে সবকিছু অ্যাচিভ করতে পারি না, তো সেইটার আসলে কিরকম কি হবে। তো তারপরও আর তখন পর্যন্ত বাংলাদেশে আসলে একটু হরর মিস্ট্রি এই ধরনের কোনো কিছু আসলে আমরা আর যাই হোক আমরা বড় পর্দায় দেখি নাই। বড় পর্দাতে যে একটা মানে রোম্যান্সের বাইরে যে অন্য কোনো কিছু কাজ করতে পারে সেটাই নিশ্চয়ই করতে পারে, কিন্তু তখন পর্যন্ত মানুষজন যথেষ্ট আর কি ওটাই করে নাই। সো সেটা এক ধরনের ইয়ে হয়েছে। আমারটা পার্টিকুলার কোনো প্রজেক্ট নিয়ে না, এটা একটা ডিসিশন যেটা ডিউরিং করোনার টাইমে আমি নিয়েছিলাম কি মানে করোনার টাইম তো সবকিছু আসলে স্টপ হয়ে গেছিল আর কি, এবং অনেকেরই অনেক রকম রিয়েলাইজেশন আসছে। আমার যেটা রিয়েলাইজেশন আসছিল কি আসলে আমার মনে হচ্ছিল মানে আমি যা বানাচ্ছি ওটা আসলে আমি বানাতে চাই না। মানে করোনার আগ পর্যন্ত যেটা আমি মোস্ট অফ দ্য টাইমস রোমান্টিক কাজ করতাম আর কি, এবং দেখা যেত অনেক সময় সেটা জাস্ট প্রডিউসারের ডিমান্ড বা অডিয়েন্স হয়তো সেই কাজটা চাচ্ছে, এই জন্যই আমার আসলে করতে হচ্ছে। তো ওই সময় মনে হলো আসলে কি ওইটা আসলে আমি জাস্টিস করতেছি না আমার ক্রিয়েটিভিটি বা আমার যে একটা শিল্পসত্তা আছে সেটার সাথে। তো করোনার পরবর্তী আমি ডিসিশন নিলাম কি আসলে আমি যে গল্প করতে চাই ওইটাই বলবো, আর ওটা যদি কেউ বানাতে চায় তাহলে বানাবে, নাহলে আমি ওয়েট করবো, এরকম কিছু। এটা কিন্তু খুব ডিফিকাল্ট বিকজ আমি অ্যাডভার্টাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে না, আমি তো নাটক থেকে আসছি। নাটকে যেটা হয় আপনার পার্টিকুলার কিছু টাইপের কন্টেন্টই আসলে বেশি অডিয়েন্স ভিউ হয় বেশি, এবং প্রোডিউসার ওই টাইপের কন্টেন্ট বানানোর জন্য ডিরেক্টরদের প্রেশার ক্রিয়েট করে কি এরকমই বানাইতে হবে। ইভেন কি আর্টিস্টও অনেক সময় বলে না এই টাইপের গল্প তো চলবে না বা ওয়ার্ক করবে না। সো আফটার করোনা আমি ওই চ্যালেঞ্জটা নিয়েছিলাম বা আমি ওই রিস্কটা নিয়েছিলাম, মানে আমি চাইছিলাম একটা অডিয়েন্স ক্রিয়েট করতে, যেটা আসলে অনেক বড় রিস্ক ছিল। কারণ ওই সময় যদি লাইক আমি কাজ না করতে পারতাম আমি কিন্তু আজকে এখানে থাকতাম না, আমি জাস্ট ঝরে যেতাম। সো ওই রিস্কটা নেওয়ার কারণে আমার মনে হয় আমি রাইট কাজ করছিলাম, বিকজ আমার মনে হয় একটা সার্টেন টাইপ অফ অডিয়েন্স এখন তৈরি হয়েছে। বিকজ ওটিটি কিন্তু আসছে আসলে 1-2 বছর বা 3 বছর ধরে প্ল্যাটফর্মগুলো আসছে। করোনার টাইমে কিন্তু ওরকম ওটিটি প্ল্যাটফর্মও ছিল না, এবং আমার গল্প শুনলে মানুষ বেশিরভাগ সময় বলতে আর এগুলো তো টিভির গল্প না, এগুলো ওটিটির গল্প, সেগুলো কেন আপনি আনছেন বা এগুলো কে দেখবে টিভিতে। সো আই থিঙ্ক যে কোনো ক্রিয়েটরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আপনি আসলে কি ধরনের গল্প করতে চান, মানে স্টিক টু দ্যাট, ওইটা আই থিঙ্ক লং ওয়েনে গিয়ে ওয়ার্ক করবে। আর্টিস্টিক রিস্ক যেটা বলছি যে আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমরা সেলফ টট ফিল্ম মেকার, তো বিং অ্যান আর্টিস্ট অর বিং পার্ট অফ দ্য আর্ট ইন বাংলাদেশ ইটসেলফ ইজ এ রিস্ক। সো আমরা এখানে সবাই পড়ালেখা করে সেলফ টট ফিল্ম মেকারস হয়ে একটা ক্যারিয়ার আনসার্টেন একটা ক্যারিয়ার আমরা যে চুজ করছি, সেটা দিস দ্য বিগেস্ট রিস্ক। এক নাম্বার এটা কথা, এটা আমাদের ক্ষেত্রেও শিহাব ভাই অনেক আগের জেনারেশন বলতেছি, ওই সময় তো আরো বেশি ছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে এবং এখন যারা আসতেছে সবাই অনেক প্রশ্ন করে যে হচ্ছিল গিয়ে আমাদের দেশের কন্টেন্ট হচ্ছিল গিয়ে একটা বিদেশি মতো না কেন। তখন আমি একটা বলি আমাদের দেশের ব্যাংকিং কি একটা বিদেশি ব্যাংকের মতো, আমাদের দেশের কি হসপিটালিটি একটা বিদেশি মানে হোটেল চেইনের মতো, আমাদের দেশের মেডিকেল সার্ভিস হেলথ সার্ভিস কি হচ্ছিল কি। এখন সব জায়গায় আমার কাছে মনে হচ্ছে যেই কাজটা যখনই কেউ প্যাশনেটলি অথবা একটা এনথুজিয়াজম নিয়ে করে সেখানে ভালো হয়, ওইটার জন্য তাকে রিওয়ার্ড করতে হবে। হয়তো বাইরে এটা করে না, আমরা যে এখানে আমি বিশেষ করি সবাই ওই গল্পটা বলতেছে যেটা সেও স্ক্রিনে দেখতে চায়। সেইভাবে কিন্তু এই 4-5 বছর আগে একটা ছোটখাটো ইফ আই ক্যান ইউজ দ্য ওয়ার্ড রেগুলেশন ইন দ্য কালচারাল সেক্টর, সেটা হয়েছে বিকজ প্রথমবার আমরা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতে চাই ইন্ডিভিজুয়ালি সেই জিনিসটা আমরা হচ্ছে বানানোর চেষ্টা করছি। এর আগ পর্যন্ত যেটা বিকি ভাই বললো যে আমি এটা দিচ্ছি আপনি ওরকম বানান, ওইটা চলবে বিকজ দে হ্যাভ ডেটা। সো এখানে কেউই হচ্ছে গিয়ে ডেটা ড্রিভেন, মহানগর একটা ডেটা ড্রিভেন হতে পারি না। এক রাতের গল্প একটা জায়গায় কোন ডেটা বলবে যে রিসার্চে ফেল করবে অ্যাপ্রুভ হবে না, কোনো সময় হবে না। সো প্রত্যেক দিনই হচ্ছে একটা আর্টিস্টিক রিস্কের ভিতরে আমাদের থাকতে হয়। এমনি কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা আমি ডিরেক্ট করিনি, কিন্তু আমি ওয়ান অফ দ্য প্রোডিউসার ছিলাম অনিমের একটা প্রজেক্ট জাগো বাহিতে, যেটা 71 এর জহির রায়নের ফাইট উইথ দ্য সেন্সর বোর্ড রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ নিয়ে ইন্টেনশন ওটা জহির রায়নের বায়োপিক না করে হচ্ছিল কি ওই সময়, মানে ওই সময় এখন বলতে ভালো লাগছে, ওই সময় যে 1 বছর 1.5 বছর আগে যে জিনিসটা বানিয়েছি ওইটাকে একটা ক্রিটিক করা আর কি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তো এটা মেটাফরিক্যালি করা, ওটা একটা রিস্ক কি ছিল আর কি। সো তাহলে কিন্তু আমার শাওকের উত্তর শুনে যেটা মাথায় আসলো
যে ফাইন, তাহলে আমরা যদি আমাদের পাশের দেশের মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, ওটাও আমাদের মতো, ওদেরও অত বাজেট নাই, কিন্তু ওদের কন্টেন্টটা এতই ভালো হয় যে মানুষজন ইংলিশ সাবটাইটেল দিয়ে ওটা দেখতেছে। তাহলে আমাদের বাংলাদেশি কন্টেন্টটাকে আমরা কিভাবে ওইরকম গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে আমাদের পারি? ভালো ইংলিশ সাবটাইটেল করতে হবে। আর কি এখন মালয়ালাম বলেন অথবা কোরিয়ান বলেন, সেখানে হচ্ছে গিয়ে আমরা ওদের দেশি কন্টেন্টটাকে আলাদাভাবে একটা স্পেসিফাই করতে পারি, বিকজ ওরা ওদের মানুষের গল্প বলে। তো প্যারাসাইটে একটা কোরিয়ান কালচারটাকে রিফ্লেক্ট করে, মালয়ালামে কেরালার একটা মানুষের অ্যাসপিরেশনটা ওই গল্পে আছে। যখনই হচ্ছে কি আমাদের কালেকটিভ অ্যাসপিরেশনস গুলো একটা গল্পে থাকবে। ওয়াই ডু উই লাইক মহানগর? বিকজ ওইটার যে ওই সিস্টেমের ভিকটিম আমরা, সো আমাদের কালেকটিভ রেজটা ওটাতে কাজ করে। সো তখন মনে হয় এটা আমাদের আপন গল্প। এটা হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে আমরা ওই দেশের মানুষ, আর বাইরের দেশে হচ্ছে গিয়ে যখন দেখে তখন ওই সোসাইটিটাকে একটু চিনতে পারে। ওই কিউরিয়াসিটির জায়গায় হচ্ছে গিয়ে মালয়ালাম বলেন অথবা কোরিয়ান, সেখানে হচ্ছে গিয়ে টার্গেট ভালো করতে পারছে আর কি। আর কোরিয়ানের বিষয়টা একটু আলাদা, ওরা যে গল্পটা বলে, যে থিমটা চুজ করে, সেটা অনেক ইউনিভার্সাল নেচার। মালয়ালাম ইন্ডাস্ট্রি অত না, এই জন্য গ্লোবালি কোরিয়ানের মতো না, কিন্তু ওই ইউনিভার্সাল একটা গল্প বলতে পারে। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি বাংলাদেশি অথেন্টিক গল্পটা বলতে পারি, তাহলেই আসলে মানুষ লোকাল গল্পটা বলতে পারবে। লোকাল গল্পটা, তো এইটার প্র্যাকটিস আমরা কিভাবে আরেকটু বাড়াইতে পারি, বা এখনো কি পুরাপুরি সবগুলা গল্পই আমরা লোকাল মানে অথেন্টিক ভাবে বলতে পারতেছি আমাদের ওটিটি এবং অন্যান্য পর্দায়? মানে আপনার প্রশ্নটাকে যদি বলি কি, এখন কিন্তু ঠিক আছে ওদের সিনেমা হয়তো বেশি দেখা হয়, আমাদের কন্টেন্টও কিন্তু ওদের কাছে যাচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে, আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম ওয়েটদা, মালয়ালাম একজন ডিরেক্টর কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে ইমেইলে, উনি কন্টেন্টটা দেখেছে, চরকিতে দেখেছে, এবং উনি রাইটস নিতে চাচ্ছে এটা মালয়ালামে, উনি এটা রিমেক করবে। সেটা কিন্তু রাইটস যেহেতু আমার কাছে নাই, এটা আমার বেলা মহানগরের বেলা আমাকে থেকেই সাউথের ইন্ডাস্ট্রি থেকেই নক করছিল যে এটা কি রিমেক করবে কি না করবে। বা আমি যদি বলি শাওকির যে তাকদির রিমেক করা হয়েছে, ওই তো এগুলোও যাচ্ছে। এবং আপনি পার্থক্য দেখবেন যদি ওই রিমেকটা দেখেন, ওইখানে একটা তেলুগু মানে পার্সন যেভাবে থাকে, ওর কালচার এবং ওই পার্সোনালিটি ইউজ করছে, মানে ইটস মেবি দে টুক দ্য প্লট বাট ওটাকে আবার লোকালাইজ করছে। আমরা একটা অ্যাড করি, এটা সাথে আমাদের কিন্তু একটা ভালো ইন্ডাস্ট্রিও লাগবে। মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়ার টোটাল ইয়ার বাইরে কিন্তু হয়নি, হঠাৎ করে মালায়ালাম ইন্ডাস্ট্রি এই জায়গায় যায়নি, দীর্ঘদিনের ইন্ডাস্ট্রির মধ্যে থেকে অনেক অসংখ্য সিনেমা হতে হবে, তার মধ্যে থেকে 8-10টাই হবে গ্লোবালি ইয়ার মতো। মানে সো এই জিনিসটা থাকবে, এটা তো একটা কমপ্লেক্স আর্ট ফর্ম, সবারই ইনপুট লাগে, মানে অনেককেই বাঁচতে হবে। তো শুধুমাত্র একা ডিরেক্টর ভেবে নিয়ে এসে যে সকালে ক্যামেরা নিয়ে বেরিয়ে গেলাম তো হবে না, তো পুরো ইন্ডাস্ট্রির মানুষ সবাইকে মিলে, তো ইন্ডাস্ট্রিটা সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি তো লাগবে। তো আমাদের তো সেই ইন্ডাস্ট্রিটাই, ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তো নাই। মানে আমরা স্টিল এখনো এখানে যারা আছে আমরা সবাই দলছুট নির্মাতা, কিন্তু দলছুট কেন? কারণ আমরা ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক স্টাইলে বানাই, আমরা কোনো ইন্ডাস্ট্রি সাপোর্ট বা ইন্ডাস্ট্রির প্রজেকশন এগুলোর কোনো সার্কেলের মধ্যে আমরা নাই। সো এই দলছুট জায়গা থেকে দলছুট হয় যখন আসলে আপনি মেইন স্ট্রিম স্ট্রং থাকলে তখন দলছুটে যায়। আমরা দলছুটটাই স্ট্রং, মেইন স্ট্রিমটা আমাদের এখনো রেডি হয়নি। সো এটাও রেডি হওয়াটা আসলে দরকার। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা কিন্তু স্টিল অনেক চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে মালয়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু আসলে একটা খুবই ম্যাচিউরড ইন্ডাস্ট্রি। আমরা স্টিল একটা লোকাল গল্প নিয়ে গেলে এটার অনেক ভিউ ফ্যাক্টর, এটার কমার্শিয়ালাইজেশন, বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টিল আমরা আসলে ফিডব্যাক হিসেবে আসতে থাকে আর কি। সো ওই জায়গা থেকে পুরো ওভারঅল ইকোসিস্টেম যতদিন না পর্যন্ত ওই শেপটা না পাবে, ততদিন পর্যন্ত আসলে শুধু ক্রিয়েটাররা একটা খুবই লোকাল আইডিয়া নিয়ে গেল এবং ওইটা আসলে আমরা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট বানায় ফেললাম, আমার মনে হয় না যে ওইটা সম্ভব হবে আর কি। সো এটা একটা ওভারঅল প্রজেকশন লাগে। আমি যদি বলি, সরি আমি কথা কেড়ে নিছি, যেমন প্যারাসাইট যখন অ্যাকচুয়ালি কানস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আসছে যে কম্পিটিশনের মধ্যে, প্রথমেই কানস ফেস্টিভ্যালের যে জুরি হেড ছিল ইনারিক, সে প্রথম দেখে এসে বলছে দিস ইজ আউটস্ট্যান্ডিং সিনেমা। এখন উনি যখন একটা ভ্যালিডেশন দিয়ে দিল আউটস্ট্যান্ডিং সিনেমা, মানে তখন সব জায়গার মধ্যে এটা ছড়ায় গেছে যে প্যারাসাইট বলে একটা সিনেমা আসছে। সো এই যে একটা ওভারঅল ওই যে আমরা যে কমিউনিটির কথা বলতেছি, ওই জায়গা পর্যন্ত রিচ করাটা একটা ফ্যাক্টর আর কি, যে আমাদেরকে ওই ইকোসিস্টেমটা তৈরি করা। ওভারঅল ইন্ডাস্ট্রির ব্র্যান্ড ভ্যালুটাও লাগে যে বাংলাদেশের সিনেমা কেমনই হবে। প্রথমেই যদি আমি
দর্শক হিসাবে যদি দেখি যে ওভাবেই যে এটা আর কেমন হবে, তো আমি মালায়ালাম ইন্ডাস্ট্রি প্রথমেই আমি একটা রেসপেক্টের জায়গা থেকে দেখে বসে বসে দেখছি, ভালোই হবে। কোরিয়ান ভালোই হবে। সো যখনই আমি অ্যাজ এন অডিয়েন্স আমি দেখতে যাচ্ছি, সো এটা কিন্তু সাইকোলজিক্যাল চেঞ্জ, অনেক কিছুই মনে হয় যে এইটা ভালোই লাগছে, বা কোরিয়ান কন্টেন্ট দেখলে জানি এটা আউট অফ দ্য বক্স, এরকম কিছু। এটা একটা জায়গা, সো আমাদেরও সব সামগ্রিক একটা ইয়া লাগবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ফেইল করার সুযোগ দিতে হবে আর কি। হ্যাঁ। কারণটা হচ্ছে যে যেমন কালপুরুষ, এটা আমার কাছে খুবই ওয়েল মেড এবং আই রিয়েলি লাইক দ্য কন্টেন্ট। এখন এইটার রিপোর্টটার উপরে বেস করে আসলে একটা ডার্ক বা এই ধরনের স্টোরি নেক্সট টাইম করা যাবে না। সো আমরা খুবই ইজিলি আসলে আমরা সবকিছুতে খুবই সাকসেসফুল হতে চাই। সো এইটা আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ইন্ডাস্ট্রি এটা একটা খুবই, সো আমাদের যারাই স্টেক হোল্ডার্স আছে, সো আমার মনে হয় যে ক্রমাগত ফেইল করার সুযোগ দিতে হবে, ফেল হয়, ফেইল করার সুযোগ দিতে হবে। হ্যাঁ। সো ইফ ইউ সি যে নেটফ্লিক্সে আসলে গত বছর যদি 50টা কন্টেন্ট রিলিজ হয়, আউট অফ হুইচ হয়তো বা 2টা কন্টেন্ট ওয়ার্ক করছে। এখন ওকে আসলে ওই জনরা করা বন্ধ করে দিচ্ছে, করে দেয় না। সো আমার কাছে মনে হয় যে ওই সুযোগটা মেকার্সদেরকে দিতে হবে আর কি। এক্স্যাক্টলি, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওটিটিতে যেটা হচ্ছে বা যে কোনো প্ল্যাটফর্মে, যে একদম ওরা স্টোরি এবং স্ক্রিপ্টটাকে ফলো করে, প্লট অনুযায়ী যেই ক্যারেক্টার যে ফিট করে তাকে নিয়েও গল্পটা বলতে চায়। যেমন ডেইলি ক্রাইমে আসলে শেফালি শাহকেই নিছে, ও ইচ্ছা করে মাধুরী দীক্ষিতকে নেয় নাই। কিন্তু তাহলে আমাদের দেশে যে ফেল করার যেহেতু অপরচুনিটি নাই, আমাদের প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু ইজ অলওয়েজ হেডলাইন বাই আ সেলিব্রিটি অ্যান্ড ইটস অলসো নট ওয়ার্কিং। সো এটার আসলে ওয়ে ফরওয়ার্ডটা কি, এবং আমি শিওর হয়তো কন্টেন্ট প্ল্যাটফর্মেরও কোনো একটা চিন্তা আছে, বাট হাউ টু নেভিগেট দিস। এই যে ধরেন আমার পপুলার ফেসেস লাগবে, পপুলার ফেসেস না হলে আমি আসলে ক্লিকই করব না। এই যে আমাদের একটা মাইন্ডসেট, যার ফলেই ন্যাচারালি প্ল্যাটফর্মও রিস্ক নিতে চায় না যে একদমই নতুনদেরকে নিয়ে যদি করি তাহলে এটা আসলে কতটুকু হবে, বা ডেটা কারণ ওর তো পয়েন্ট হচ্ছে কন্টেন্টটা ভালো কি খারাপ সেটা দেখার জন্য আমার তো ক্লিক করতে হবে। ওই ক্লিকিং পয়েন্টে যাওয়ার জন্যই এটা নরমালি সবাই বলে যে একটা ফেস দরকার। আমার কাছে একটা জিনিস কিন্তু মনে হয় যে তারপরেও তো ক্লিক করতেছে না, 10টার মধ্যে 9টাই কাজ করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা মাইন্ডসেটেরও ব্যাপার। মানে আউট অফ এভরিথিং কিন্তু শাটিকা বর্ড, ইভেন সিনপাটও হয়তো বা এক্সপেকটেশনস অনেক হাই হয়ে গেছিল দেখে কিন্তু নাম্বারস ওয়াইজ আমার কাছে লাগে যে সিনপাটও অনেক লোকজন দেখছে। সো এটা একটা অদ্ভুত মাইন্ডসেট যে, বিকজ এন্ড অফ দ্য ডে তো আসলে এটা প্ল্যাটফর্ম বা এটা সিনেমা যদি হয় তাহলে সার্টেন স্টেক হোল্ডারদেরকে তুমি তোমার প্রোডাক্টটাকে কিভাবে প্যাকেজ করবা, কিভাবে আসলে অডিয়েন্সের এটা থেকে অ্যাট্রাক্ট করবা, ওইটাও একটা বল গেম আর কি। এখন সেলিব্রিটি নিয়েও কিন্তু অনেক প্রজেক্ট ওয়ার্ক করেন, এরকম এক্সাম্পল আছে। তার মানে ইটস নট অলওয়েজ দ্য সেলিব্রিটি হুইচ ইজ ফ্যাক্টর, এটার সাথে আসলে আর 10টা জিনিস আছে। আমার মনে হয় যে ওইগুলোতে যখন কনসেন্ট্রেশনটা আমরা ডাইভার্ট করব তখন আসলে হয়তোবা এটার একটা সলিউশন আসতে পারে আর কি। এটাতে তার প্রচুর কন্টেন্টও তো লাগবে। যদি বছরে শুধু 10 জন সেলিব্রিটি নিয়ে 10টা কন্টেন্ট বানালো, তো তার কিন্তু আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মের কথাই বলছি, 30টা 40টা 50টা বছরে মানে ওই জায়গায় যেতে হবে, লাইব্রেরিটা বড় করতে হবে, ক্যাটালগটা বড় করতে হবে, তাহলেই মানুষ সাবস্ক্রাইব করবে। যেটা আমি সাবস্ক্রাইব করলে 10 দিন বা 15 দিন বা 1 মাস টানা দেখে যেতে পারবো। সো প্রচুর কন্টেন্টই লাগবে, সব মিলেই বানাতে হবে। হ্যাঁ, কন্টেন্ট নাম্বার বানাইতে হবে। আমার একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের এইখানে সবকিছুই খুব অ্যাক্সিডেন্টাল, এবং আমরা সবাই শুধু আরেকটা অ্যাক্সিডেন্ট খুঁজে বের করার একটা সূত্র বের করতে চাই। কিন্তু সেইটা যদি হয় তাহলে তো আর যাই হোক ব্যবসায়ীর তো ব্যবসা হবে না। মানে সেটা হয়তো আমার জন্য কাজ করতে পারে, কারণ কিন্তু আর ব্যবসায়ী যদি ব্যবসা না হয় তাহলে তো আসলে মানে মেকাররাও তাদের জিনিসটা আসলে বানাতে পারবে না। মানে চঞ্চল ভাই এবং ঈশা যখন মন পুরা করছিল তখন তো ওরা দুজনে কেউ স্টার ছিল না, তার মানে তো ওইটা ছাড়াও হয়েছে। তো আসলে আমরা মানে একটা প্রপার ডেটার জন্য যেই কয়টা প্রোডাক্ট থাকা দরকার ওই প্রোডাক্টটা তো আমাদের নাই, আর ভেগ সবকিছু। আর এইটা একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমার দিকে যাইতে হবে, সেটা হলে চলুক আর সেটা ওটিটিতে চলুক। এছাড়া ওটা না হলে বিজনেস আসলে হবে না। মানে যদি আসলে 2টা প্রপার কমার্শিয়ালাইজ মুভি যদি বছরে থাকে তাহলে আসলে মাঝখানে 3টা এক্সপেরিমেন্টাল ফিল্ম করলে তখনই হবে। এই যে একটা 5টা ফিল্ম অ্যাটলিস্ট, মানে আসলে তো 12 মাসে 12টা মানে আমি বলছি যে এই 5টা ফিল্ম তো আমাদের এখানে হচ্ছে ওই ফ্লোটা হইতেছে না। দ্যাটস এই কারণে আমার কাছে মনে হয় যে এটা কমার্শিয়াল জায়গা থেকে এটা হচ্ছে না। ওই ফ্লোটায় আমরা কিভাবে যেতে পারি বা আসলে কি করলে জিনিসটা আসলে এত সিম্পল না, এটা অনেক ডিপ। ডেফিনেটলি কাজটা শুরু হয় না কারণ 5জন ডিরেক্টর নাই ভালো।
লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ইন্ডিভিজুয়ালিস্টিক একটা জায়গা, মানে ইন্ডিভিজুয়ালি আমরা কাজ করি, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এখানে ইন্ডিভিজুয়ালি কাজ করে, ভালো কাজ হইলে ওটা নিয়ে আলোচনা হয়, দ্যাটস ইট। এবং ডিরেক্টর খুঁজলে, নায়ক নায়িকা খুঁজলে সেম অবস্থা, ওই পরিচিত কয়েকজন নাম উঠে আসে। এটা তো হওয়ার কথা না। আপনার কাছে 100টা ডিরেক্টর থাকবে, 100টা আর্টিস্ট থাকবে, আপনি ওখান থেকে আপনি বেছে নিবেন। তাইলে তো ধরেন ওই ডাইভার্সিটিটা তৈরি হবে। মানে আমরা মালায়ালাম বা কোরিয়ানের সাথে ফাইট তখন দিব ওই পরিমাণ কন্টেন্ট যখন আসবে। আমাদের ওটিটি প্ল্যাটফর্মে তো কয়টা কন্টেন্ট পায়? 12 মাসে মনে হয় 12টা, তাও হয় না। প্ল্যাটফর্ম কয়টাই মুহূর্তে? প্ল্যাটফর্ম মনে হয় প্ল্যাটফর্ম হচ্ছে এখন ভেরি অ্যাক্টিভ প্ল্যাটফর্ম হচ্ছে 4টা। সো এটা তো খুবই আর কি, মানে স্যাম্পল সাইজ অনেক অনেক ছোট। এইটা দিয়ে আসলে কিছুই চেঞ্জ হবে না। চেঞ্জটা আসলে মানে অনেক বৃহৎ পরিসরে করতে হবে, যারা বারবার ইন্ডাস্ট্রির কথাটা আসতেছে। কারণ ওইটা না হইলে আসলে ইন্ডিভিজুয়ালি একজন আশফাক নিপুন বা একজন শাওকি নিজেও হয়তো ভালো কাজ করতে পারবে, একজন অনন্ত বিশ্বাস একটা ভালো সিনেমা বানাবে, একজন শিহাব সেনকে মানুষ চিনবে, ইন্ডাস্ট্রির কিছু হবে না। আলটিমেটলি উনি এজ এ ক্রিয়েটর হিসাবে উনি ভালো কাজ করতে যাচ্ছে। আর অডিয়েন্সকে তো দিতে হবে। অডিয়েন্স কি দেখতেছে? অডিয়েন্স তো একটা টাইপ কাস্টের কন্টেন্টই দেখতেছে এখনো। মানে অনেস্টলি ওটিটি অডিয়েন্স কতটুকু আছে? 5% আছে কি আমি জানি না, খুবই নিশ একটা অডিয়েন্স। আপনার ম্যাক্সিমাম অডিয়েন্স তো এখনো বস্তা পচা জিনিসই দেখতেছে। মানে আমি ইউটিউব কন্টেন্ট একদম, আমি ইউটিউবে ফ্রি কন্টেন্ট, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এটা সম্ভব না কি ইউটিউবে মানুষ ফ্রিতে ফিল্ম দেখতেছে। মানে আমি নাটক কতটা ফিল্মই বলবো, ইটস আ ফিল্ম। সো ওই নাটক, সার্টেন টাইপ অফ নাটক দেখে ওই অডিয়েন্স তৈরি হচ্ছে। সো ওরা তো আসলে রাতারাতি ওরা ওই প্যারাসাইট দেখবে না। সো আপনার এই চেইনটা অনেক মানে গভীরে আসলে, ওখান থেকে আসলে এটা ওটা আমার কাছে এটা মনে হয় যে ডেফিনেটলি জিনিসটা খুবই গভীর, কারণ এখানে তো আমরা একদম আমাদের সবচেয়ে ডিস্টেন্ট জায়গাতে থাকা একটা মানুষের সাথেও তো আমরা আসলে কানেক্ট করার চেষ্টা করি। আমরা তো নীলফামারীর, হ্যাঁ তাই না, যার সাথে হয়তো আমার কখনো দেখা হবে না, এর সাথে ডেফিনেটলি আমরা ওর সাথে কানেক্ট করতে চাই। এবং সেইটার জন্য আমার কাছে মনে হয় উই নিড নাম্বারস অফ মুভিজ, যেটা ডেফিনেটলি প্রোডিউসারদেরই, এটা আমার কাছে মনে হয় প্রোডিউসার কোনো একটা বডি এটা সাপ্লাই দেওয়ার জন্য। আমরা তাহলে আবার ঘুরে ফিরে ওই যে মুরগি আগে না ডিম আগে, প্রোডিউসার বলবে এতজন ডিরেক্টর নাই যে আমাকে কোয়ালিটি কন্টেন্ট না, 5জন মানুষ যারা বাংলাদেশের মানুষকে বুঝে সিনেমা বানাতে পারবে এরকম ডিরেক্টর বাংলাদেশে ডেফিনেটলি আছে, কিন্তু হয়তো সেই জিনিসটা মানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো নাই, যেটা ওকে মানে খেলার মাঠটা হয়তো ক্রিয়েট যে হচ্ছে না। মানে গত দুটো ঈদে, এর আগে কয়েকটা ঈদে আমাদের মাল্টিপ্লেক্স গুলো সিনেমার ব্যবসাটা আবার ভালো হওয়া শুরু সেটা করছে। একটা আশা দেখা যাচ্ছে। মানে হয়েছে কয়েকটা সিনেমা হিট যদি আমি ধরি একটা, মানে মানুষ হিট সিনেমা হতে থাকলে অন্যান্য পাশাপাশি অনেকগুলো সিনেমাও কিন্তু দেখা যায়, কিন্তু সব এখন ঈদ কেন্দ্রিক হয়ে আছে এবং সারা বছর এটাকে টানতে হবে। আমি একটা জিনিস একটু অ্যাড করি যে মানে একটা সময় আমি বলতাম যে এন্ড রেজাল্ট ভেবে আমি যদি সিনেমা বানাতে যাই বা আমার কন্টেন্ট বানাতে যাই, যে দর্শক এইটা করলে এটা পছন্দ করবে বা ওইটা করলে, এক সময় ভাবনাটা আসে। আমার ফার্স্ট ফিল্মটা এরকম হয়েছিল, ছুঁয়ে দিলে মন। আমার প্রচুর এফডিসি গান থেকে প্রচুর প্রেসক্রিপশন আসছে, এই সময় এত মিনিট পরে এইটা গান দিতে হবে, এত মিনিট পরে 16 মিনিটের মধ্যে গান দেওয়ার একটা প্রথম গানটা আসতে হবে, ইন্টারভালের পরে 5 মিনিট বেশি সিরিয়াস সিন দিও না, লোকজন ফিরে নাই। 16 একদম এই একটা, এটা একটা সেট আইডিয়া এফডিসি ছিল, তো প্রচুর প্রেসক্রাইব হয়েছে। সো এটা একটা কিন্তু সিরিয়াস স্ট্রোক, মানে ফাঁদ। আমার কাছে একটা সময় কাজ করতে করতে বলছি হ্যাঁ এইটা চেষ্টা করে পারা যাবে না, কেননা একটা সময় ওইটা জিনিসটা ওয়ার্ক করবে না। আমি যে মানুষটাকে সামনে বসিয়ে দেখাতে চাইছি তার কাছে পরে আবার একই জিনিস ভালো নাও লাগতে পারে বা অন্য কোনো জিনিস। আমি আমার যে অডিয়েন্সটাকে সেটা তাকে এঙ্গেজ করা চাই। একসময় আমি বললাম যে ওকে আমি নিজে এঙ্গেজ হই আগে কন্টেন্টের সাথে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওকে ইটস আমার কাছে আমাকে এঙ্গেজ করছে, আমি সেটাই বানাতে চেষ্টা করি। প্যাশনেট ইনভেস্টরও লাগবে যে আসলে আরওআইটা ইমিডিয়েটলি দেখবে না, যে আমি লং টার্ম এখনই ভিশনটা ছিলাম, আছে, এটা এখনই আমার লাভ আসলো না আসলে আমি দোকান বন্ধ করে চলে গেলাম, সেটা না। মানে এখানে এই আমি যদি এভাবে হিসাব করে ধরেন আমরা স্টার সিনেপ্লেক্সের কথা আসছে, স্টার সিনেপ্লেক্স যখন 2004-এ যখন আসলে ওরা প্রথম ওদের মাল্টিপ্লেক্স শুরু করছে, তখন কিন্তু লিটারেলি বাংলা সিনেমা অবস্থা ছিল ভয়াবহ, সবচেয়ে খারাপ অবস্থা হলে যায় না, কিচ্ছু যায় না। কিন্তু দেখেন 2004 থেকে 2024 এসে এখন 20 বছরের মাথায় স্টার সিনেপ্লেক্স একটা সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে গেছে, যদি আমরা সিনেমা ওয়াচিং এর কথা বলি। এখন উনাদের এই
ভিশনটা ছিল যে সিনেমা একদিন মানুষ হলে দেখতে আসবে, সো উনি প্রজেকশনটাকে উন্নত করছে। এখন এই মেন্টালিটি হয়তো স্টার সিনেপ্লেক্সের ওনার ছিল, এটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা স্টেক হোল্ডারের থাকতে হবে, তারপরে গিয়ে আসলে জিনিসটা। হ্যাঁ, মানে ঢাকা শহরে কিন্তু মানুষের এন্টারটেইনমেন্টের কোনো জায়গা নেই রেস্টুরেন্ট ছাড়া। হ্যাঁ। সো প্রপার প্রজেকশনে থিয়েটার থাকলে এবং প্রপার সাপ্লাই অফ মুভি থাকলে হ্যাঁ, মানুষ দেখবে সারা আমরা দেশে। কিন্তু দেখছি যে স্টার সিনেপ্লেক্সের ছবি দেখার লাইন কিন্তু বের হয়ে রাস্তা পর্যন্ত চলে আসছে, বিদেশি ছবি হলো। সো এগুলো সবসময় ছিলই। সো এই যে প্যাশনেট লোকজনকে লাগবে যারা আসলে বিজনেসটাও বুঝবে, প্লাস হচ্ছে আরও এটা খুব তাড়াতাড়ি চাইবে। আই হোপ আপনারা আমাদের ফিল্ম মেকারদের সাথে আজকের আড্ডাটা এনজয় করছেন। সো আমাদের প্রথম পার্ট আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের সেকেন্ড পার্ট নিয়ে ফিরছি। আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এবং সামনে আরো অনেক অনেক ইন্টারেস্টিং কনভারসেশন আড্ডার ভিডিও দেখতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন গ্রাউন্ড জিরো ডিসকাশনের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলে।